এবার আমরা আলোচনা করব তোমার আত্মভূতি বা ইমবাইবিশন সম্পর্কে। ইমবাইবিশন বা আত্মভূতিটা কি? যে ভৌত প্রক্রিয়ায় জল বা কোনো তরল কোনো কঠিন পদার্থ দ্বারা শোষিত হয় তাকে বলা হচ্ছে তোমার ইমবাইবিশন বা আত্মভূতি। তাহলে যে ভৌত প্রক্রিয়ার মাধ্যমে জল বা কোনো তরল পদার্থ কোনো কঠিন পদার্থ দ্বারা শোষিত হয় সেই ভৌত প্রক্রিয়াকে আমরা বলবো আত্মভূতি বা ইমবাইবিশন। যেমন এক টুকরো কাঠ আছে, ঠিক আছে, তার মধ্যে আমি কয়েক ফোঁটা জল ফেলে দিলাম, দেখা যাবে কিছুক্ষণ পর ওই কাঠটা, শুকনো কাঠটা জল শুষে নিয়েছে। এটা একটা ইমবাইবিশন প্রক্রিয়া। ধরো শুকনো ছোলার মধ্যে আমি শুকনো ছোলা আছে, শুকনো ছোলাগুলোকে আমি জলের মধ্যে দিলাম, তাহলে কী হবে? শুকনো ছোলা তোমার জল শোষণ করবে। এটা হচ্ছে কি? ইমবাইবিশন বা আত্মভূতি। তাহলে যে ভৌত প্রক্রিয়ায় জল বা কোনো তরল পদার্থ কোনো কঠিন পদার্থ দ্বারা শোষিত হয় বা কঠিন বা কলের পদার্থ দ্বারা শোষিত হয় তাকে বলা হচ্ছে আত্মভূতি বা ইমবাইবিশন। এই ইমবাইবিশনের বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্যগুলো কি কি? এই ইমবাইবিশন বা আত্মভূতি হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া যেখানে কি হচ্ছে কোনো সজীব বা নির্জীব বস্তু দ্বারা জল বা তরল পদার্থ শোষিত হয়। এই ইমবাইবিশন বা আত্মভূতি প্রক্রিয়ার জন্য কোনো অর্ধবৈধ পর্দার প্রয়োজন হয় না। আমরা জানি যে অভিশ্রাবণ প্রক্রিয়ায় অর্ধবৈধ পর্দার প্রয়োজন হয়। এই ইমবাইবিশন বা আত্মভূতি প্রক্রিয়ার জন্য কোনোরূপ তোমার অর্ধবৈধ পর্দার প্রয়োজন হয় না। আর যে সমস্ত বস্তু জল শোষণ করে তাকে বলা হয় ইমবাইব্যান্ট। ধরো কাঠের ওপর আমি জল ফেললাম, তাহলে কাঠটা তোমার জল শোষণ করলো। তাহলে যে বস্তু এখানে কে জলটা শোষণ করলো? কাঠ। তাহলে কাঠ হচ্ছে এখানে ইমবাইব্যান্ট। তাহলে যে বস্তু জল শোষণ করে, জল বা তরল পদার্থ শোষণ করে তাকে বলা হচ্ছে ইমবাইব্যান্ট। ইমবাইব্যান্ট হস্যই ম বয়াকা হস্যই বজফলা দন্ত নয়টা ইমবাইব্যান্ট বলা হচ্ছে। যখন এই ইমবাইব্যান্ট বা আত্মভূতি বা ইমবাইবিশন প্রক্রিয়াটা ঘটে তখন কি হচ্ছে, কোনো বস্তু দ্বারা যখন জলটা শোষিত হয় সেই সময় কী হচ্ছে, তরল পদার্থ কেটে তাপমোচন করে তার গতিশক্তি হারিয়ে ফেলে। সেই কারণে আত্মভূতির সময় তোমার ইমবাইব্যান্টের তাপ বেড়ে যায়, যাকে বলা হচ্ছে তোমার জল শোষণজনিত তাপ, যাকে বলা হয় জল শোষণজনিত তাপ। তাহলে ইমবাইবিশন বা আত্মভূতি প্রক্রিয়ার সময় কি হয় যে কোনো বস্তু দ্বারা তরল পদার্থ শোষিত হয়, সেই তরল পদার্থ তাপমোচন করে কী হচ্ছে, তার গতিশক্তি হারিয়ে ফেলে। সেই কারণে আত্মভূতির সময় ইমবাইব্যান্ট অর্থাৎ যে জল শোষণ করছে সেই ইমবাইব্যান্টের তাপ বেড়ে যায়, যাকে আমরা বলবো জল শোষণজনিত তোমার তাপ। ঠিক আছে? আর কি হয়, আর কি বৈশিষ্ট্য, যখন আত্মভূতি প্রক্রিয়ার সময় তোমার ইমবাইব্যান্টের কী হচ্ছে, আয়তন বৃদ্ধি পায়। এর ফলে কী হচ্ছে, তোমার একটা ইমবাইব্যান্টের মধ্যে একটা উচ্চ চাপের সৃষ্টি হয়, যাকে বলা হচ্ছে আত্মভূতিজনিত চাপ, যাকে বলা হয় আত্মভূতিজনিত চাপ বা ইমবাইবিশনাল প্রেসার বলা হচ্ছে। অর্থাৎ কি, কোনো বস্তুরা যখন জল বা তরল পদার্থ শোষিত হয় এর ফলে কী হচ্ছে, ইমবাইব্যান্টের তোমার আয়তনটা বৃদ্ধি হয়, আর ইমবাইব্যান্টের মধ্যে কী হচ্ছে, একটা উচ্চ চাপের সৃষ্টি হয়, যাকে বলা হচ্ছে আত্মভূতিজনিত চাপ, ইংরেজিতে বলে ইমবাইবিশনাল প্রেসার বলা হচ্ছে। এই ইমবাইবিশনাল প্রেসারকে তোমার সাই এম দ্বারা প্রকাশ করা হয়। আর কি হচ্ছে, তোমার সচরাচর বীজ, কাঠ প্রভৃতি উপাদান এর যে কোষপ্রাচীর, সেই কোষপ্রাচীর তোমার কৈশিক বা কোনো পদার্থের পৃষ্ঠতলের উপর যে সূক্ষ্ম কৈশিক নলের মাধ্যমে তোমার এই জলটা শোষিত হয়। পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে তোমার ছোলা বা মটর বা ধানের ক্ষেত্রে কার ক্ষেত্রে ইমবাইবিশনটা বেশি হয়। তোমার দেখবে, আমি ধরো দুটো পাত্র নিলে, দুটো পাত্রের মধ্যে কিছু ছোলা দিলে, একটা পাত্রে তোমার কিছু মটর দিলে, ঠিক আছে,
একটা তোমার দুটো পাত্রের মধ্যে ধরো এই দুটো পাত্রের মধ্যে জল রাখলাম। ফার্স্ট জল দিলাম, জল দেওয়ার পর একটা পাত্রে ছোলা মটর দিলাম, ছোলা মটর, আর অপর পাত্রে আমরা কি দিলাম, ধান গম দিলাম, ধান আর গমের তোমার বীজ দিলাম। তাহলে কার ক্ষেত্রে তোমার ইমবাইবিশনটা বেশি হবে? দেখা যাবে ছোলা এবং মটরের ক্ষেত্রে ইমবাইবিশনটা বেশি হবে। কারণ কি, তোমার ছোলা এবং মটর কি সাধারণত কি প্রোটিন সমৃদ্ধ বীজ। ছোলা এবং মটর কি তোমার প্রোটিন সমৃদ্ধ বীজ। আর প্রোটিনের তোমার ইমবাইবিশনটা তোমার ধান গমের মধ্যে কি থাকে, স্টার্চের চেয়ে বেশি। সেই জন্য কি হচ্ছে, ছোলা এবং মটর এই ইমবাইবিশনটা বেশি হবে। তাহলে প্রোটিনে তোমার স্টার্চের তুলনায় প্রোটিনের কি হচ্ছে, ইমবাইবিশনটা বেশি, ঠিক আছে। আর সেই জন্য কি হচ্ছে, ছোলা এবং মটর ধান এবং গমের চেয়ে কী হচ্ছে, ইমবাইবিশনটা এদের বেশি হয়, ঠিক আছে, বা জল শোষণ করার ক্ষমতাটা বেশি হয়। তাহলে আত্মভূতি তোমার আমরা বৈশিষ্ট্য জানলাম। এবার এই আত্মভূতির গুরুত্ব কি? এর গুরুত্ব, আত্মভূতির কি গুরুত্ব? তোমার শুষ্ক বীজকে তোমার জল শোষণ করার ক্ষমতা, ইমবাইবিশন প্রক্রিয়ার মাধ্যমে কী হচ্ছে, শুষ্ক বীজ তোমার জল শোষণ করে আর অঙ্কুরোদ্গমে উপযোগী হয়ে ওঠে। এছাড়া কি তোমার মূলরোমের যে কোষ প্রাচীর প্রাথমিকভাবে কী হচ্ছে, আত্মভূতির মাধ্যমেই জল শোষণ করে। মূলরোমের যে কোষ প্রাচীর প্রাথমিকভাবে কী হচ্ছে, তোমার আত্মভূতির মাধ্যমেই কী হচ্ছে, তোমার জলটা শোষণ করে। গোঁদ, তারপর হচ্ছে তোমার জিলাটিন, এর মধ্যে প্রচুর পরিমাণে জল শোষণ করার ক্ষমতা আছে। এই আত্মভূতির প্রক্রিয়ার মাধ্যমে তোমার গোঁদ, জিলাটিন এরা কী হচ্ছে, তোমার জল শোষণ করে। এছাড়া কী হচ্ছে, আমরা দেখি যে বর্ষাকালে তোমার দরজা এবং যে কাঠের দরজা জানলাগুলো কী হচ্ছে, জল শোষণ করে আত্মভূতির মাধ্যমে, এবং তাদের আকার আকৃতি বেড়ে যায়, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে বিশেষ করে আত্মভূতির গুরুত্ব হচ্ছে কি, তোমার এই যে শুষ্ক বীজে অঙ্কুরোদ্গমে সাহায্য করা, তারপরে কি মূলরোমের কোষ প্রাচীরের প্রাথমিক যে আত্মভূতির মাধ্যমে জল শোষণ করছে, মূলরোম প্রাথমিকভাবে যে জল শোষণ করে সেটা হচ্ছে তোমার কি, আত্মভূতির মাধ্যমে। আর কি, বীজের যে অঙ্কুরোদ্গম হয়, তো আত্মভূতির মাধ্যমে জল শোষণ করলো, ফলে কি হচ্ছে, তোমার ইমবাইবেন্টের ভিতরে একটা চাপ সৃষ্টি হয়। ফলে কি হচ্ছে, বীজের যে ত্বকগুলো সেগুলো ফেটে যায়, ফলে অঙ্কুরোদ্গমে সহায়ক হয়। তাহলে আমরা আত্মভূতি সম্পর্কে জানলাম। নেক্সট আমরা জানবো তোমার জলবিভব, ওয়াটার পোটেনশিয়াল। নেক্সট আমাদের টপিক হচ্ছে জলবিভব। এটা 2 নম্বরে আসছে অনেক সময়, জলবিভব বা ওয়াটার পোটেনশিয়াল। জলবিভব বা ওয়াটার পোটেনশিয়ালটা কি এবার জানবো। জলবিভবটা হলো কোনো নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কোনো সিস্টেমের জলের মুক্ত শক্তি বা রাসায়নিক বিভব, বিশুদ্ধ জলের রাসায়নিক বিভবের তারতম্যকে আমরা বলবো কি, জলবিভব। তাহলে যে কোনো নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায় কোনো একটা সিস্টেমের মধ্যে জলের তোমার মুক্ত শক্তি এবং বিশুদ্ধ জলের রাসায়নিক বিভবের যে পার্থক্য বা তারতম্য, তাকে আমরা বলবো তোমার জলবিভব বা ওয়াটার পোটেনশিয়াল বলবো। আবার বলছি, জলবিভবটা কি? জলবিভব হলো কোনো নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায় যে কোনো সিস্টেমের জলের মুক্ত শক্তি বা রাসায়নিক বিভব, বিশুদ্ধ জলের রাসায়নিক বিভবের তারতম্যকে বা পার্থক্যকে আমরা জলবিভব বলবো। একটা নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায় যে কোনো সিস্টেমের জলের মুক্ত শক্তি এবং বিশুদ্ধ জলের মুক্ত শক্তি, যা দুটো কথা বলছি, জলের মুক্ত শক্তি আর বিশুদ্ধ জলের তোমার রাসায়নিক বিভবের যে পার্থক্য, তাকে বলা হচ্ছে তোমার কি, জলবিভব। অর্থাৎ কোনো সিস্টেমে একটা জলের রাসায়নিক বিভব আর বিশুদ্ধ জলের রাসায়নিক বিভবের যে তারতম্য বা পার্থক্য, তাকে আমরা বলবো কি, জলবিভব, ঠিক আছে। এই জলবিভব, তা রাসায়নিক বিভবটা কি? রাসায়নিক বিভবটা, জলবিভবের সংজ্ঞার মধ্যে আমি একটা টার্ম বলেছি তোমার, রাসায়নিক বিভব। রাসায়নিক বিভব মানে আমরা জানি পার্থক্য, তাই তো। তাহলে এই রাসায়নিক বিভব কাকে বলে? প্রতি মোল অণুর মধ্যে যে মুক্ত শক্তি থাকে, প্রতি মোল অণুর মধ্যে যে মুক্ত শক্তি থাকে তাকে বলবো তোমার রাসায়নিক বিভব।
প্রতি মোল অণু বা 1 মোল অণুর মধ্যে যে মুক্ত শক্তি থাকে তাকে আমরা বলবো কি তোমার রাসায়নিক বিভব। একটা শর্ট কোশ্চেনে আসে বিশুদ্ধ জলের তোমার জলবিভব কত? বিশুদ্ধ জলের জলবিভব সর্বদা 0। বিশুদ্ধ জলের জলবিভব 0, 0। ঠিক আছে, এটা মনে রাখবে। অনেক সময় শর্ট কোশ্চেনে দেয় বিশুদ্ধ জলের জলবিভব কত, এর উত্তর হবে 0 বা 0। ঠিক আছে। আর এই জলবিভব একটা চাপ, তাই তো, তাই একে আমরা একটা একক দ্বারা প্রকাশ করি। সেটা কি একক? বার। বার একক দ্বারা বয়াকার র বার, ইংরেজি BAR, বার একক দ্বারা প্রকাশ করা হয়। একক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা তোমার জলবিভব সম্পর্কে জানলাম। এবার আমরা নেক্সট টপিক জানবো তোমার অভিস্রাবণ। অভিস্রাবণ বা অসমোসিস। আমরা আগে জেনেছি অসমোসিস বা অভিস্রাবণটা কি। অভিস্রাবণ বা অসমোসিস কি? যে তোমার ভৌত বা নিষ্ক্রিয় পদ্ধতিতে দুটো ভিন্ন প্রকৃতির দ্রবণকে একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখলে তোমার কম ঘনত্বের দ্রবণ বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে, তাকে আমরা বলবো কি তোমার অভিস্রাবণ বা অসমোসিস। যে ভৌত বা নিষ্ক্রিয় পদ্ধতিতে দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণকে একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখলে কম ঘনত্বের তোমার দ্রবণ বেশি ঘনত্বের দিকে প্রবেশ করে, একে বলা হচ্ছে তোমার কি অভিস্রাবণ বা অসমোসিস বলা হচ্ছে। এই অভিস্রাবণ তোমার অনেক প্রকারের হয়ে থাকে। অভিস্রাবণের প্রকারভেদ। প্রথম হচ্ছে তোমার অন্ত অভিস্রাবণ। অন্ত মানে কি ভিতরে। তাহলে যখন তোমার পরিবেশের দ্রবণের ঘনত্ব কোষীয় অপেক্ষা কম হবে তখন কি হচ্ছে পরিবেশ থেকে জল কোষ পর্দা ভেদ করে কোষের ভিতরে প্রবেশ করবে এবং কোষটার রসবৃদ্ধি ঘটবে, তখন তাকে অভিস্রাবণ বলা হচ্ছে। ধরো একটা তোমার জলের মধ্যে আমি একটা কোষ ফেলে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে জলের ঘনত্ব নিশ্চয়ই কোষের তুলনায় কম। আর অভিস্রাবণে কি বলেছি? অভিস্রাবণে হচ্ছে তোমার কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে প্রবেশ করবে। এটা হচ্ছে প্রাথমিক ধারণা। অভিস্রাবণে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে তোমার প্রবেশ করবে অণুগুলো। এক্ষেত্রে কী হচ্ছে, তাহলে বাইরে হচ্ছে জলের ঘনত্ব কোষের তুলনায় কম, ফলে কী হচ্ছে বাইরে থেকে জল তোমার কোষের ভিতরে প্রবেশ করবে। সেটা বলা হচ্ছে যখন পরিবেশের দ্রবণের ঘনত্ব কোষের তুলনায় কম হবে তখন কী হচ্ছে কোষের পরিবেশ থেকে জল তোমার কোষের কোষ পর্দা ভেদ করে কোষের ভিতরে প্রবেশ করবে, একে বলা হচ্ছে তোমার কি অন্ত অভিস্রাবণ। তাহলে অন্ত অভিস্রাবণ কি? পরিবেশের ঘনত্ব কম হচ্ছে আর কোষের ভিতরে ঘনত্ব বেশি হচ্ছে, ফলে কি হচ্ছে বাইরে থেকে জল কোষ পর্দা ভেদ করে কোষের ভিতরে প্রবেশ করছে, সেজন্য একে বলা হচ্ছে তোমার কি অন্ত অভিস্রাবণ। 2 নম্বর কি তোমার বহি অভিস্রাবণ। বহি অভিস্রাবণ কাকে? বহি অভিস্রাবণ, বহি মানে কি বেরিয়ে আসবে। ঠিক তার এই বিপরীতটা, ধরো কোনো একটা কোষকে একটা তোমার একটা সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে বা ঘন তোমার দ্রবণের মধ্যে আমি দিলাম, একটা ঘন দ্রবণের মধ্যে আমি একটা কোষকে তোমার রাখলাম, তখন দেখা যাচ্ছে কোষের তুলনায় যখন পরিবেশের ঘনত্ব বেশি হবে, কোষের অভ্যন্তরের তুলনায় বা কোষীয় দ্রবণের তুলনায় পরিবেশের ঘনত্ব যখন বেশি হবে তখন কী হচ্ছে কোষের ভিতর থেকে তোমার জল বা জলীয় অংশ পরিবেশে
বেরিয়ে আসবে বা বাইরে বেরিয়ে আসবে, যাকে বলা হচ্ছে তোমার কি বহি অভিস্রাবণ। তাহলে পরিবেশের দ্রবণের ঘনত্ব কোষীয় দ্রবণের অপেক্ষা বেশি হলে কোষ থেকে জল কোষ পর্দা ভেদ করে বাইরে বেরিয়ে আসে, যাকে বলা হচ্ছে তোমার কি বহি অভিস্রাবণ। অর্থাৎ কি এক্ষেত্রে দেখা যাচ্ছে কোষের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছে। ঠিক আছে, এক কথায় প্রথমে কি বলেছি আমি, অভিস্রাবণটা কি তোমার কম থেকে বেশি দিকে আসবে। তাহলে এক্ষেত্রে কোষের দ্রবণের ঘনত্ব কম আর বাইরের ঘনত্ব বেশি, সেজন্য ভিতর থেকে বাইরে আসছে, সেটাকে বলা হচ্ছে বহি অভিস্রাবণ। নেক্সট কি কোষান্তর অভিস্রাবণ। কোষান্তর অভিস্রাবণ কোষান্তর অভিস্রাবণ মানে কি, এটা তোমার জীবদেহের কোষের মধ্যেই ঘটবে। তাহলে জীবদেহের অভ্যন্তরে সব কোষের ঘনত্ব কিন্তু সমান না। ধরো এই একটা কোষ, পাশে কোষ, অনেকগুলো পাশাপাশি সব কোষ আছে, সব কোষের ঘনত্ব কিন্তু সমান নয়। ফলে কী হচ্ছে, যে কোষের ঘনত্ব কম আর যে কোষের ঘনত্ব, ধরো এই কোষের ঘনত্ব তোমার কম আর এই কোষের ঘনত্ব তোমার অনেক বেশি। ঠিক আছে, ফলে কী হচ্ছে, এই কোষ থেকে তোমার জলীয় অংশ কী হচ্ছে এই কোষের মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে, বা এই কোষের ঘনত্ব তোমার কম, এই কোষের ঘনত্ব তোমার বেশি, ফলে এখান থেকে তোমার জলীয় অংশ এই কোষের মধ্যে প্রবেশ করবে। এইভাবে কোষের মধ্যে যে অভিস্রাবণ প্রক্রিয়াটা ঘটে থাকে তাকে আমরা বলবো কি তোমার কোষান্তর অভিস্রাবণ। তাহলে জীবদের অভ্যন্তরে সব কোষের ঘনত্ব সমান হয় না, ফলে কী হচ্ছে অভিস্রাবণের মাধ্যমে কোষ থেকে কোষে মানে অভিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে কোষ থেকে কোষে যে দ্রাবকের যে গতি থাকে, দ্রাবকের গতি কী হচ্ছে অব্যাহত থাকে বা হতেই থাকে, যাকে আমরা বলবো কি তোমার কি কোষান্তর অভিস্রাবণ বা সেল টু সেল অসমোসিস। নেক্সট হচ্ছে কি তোমার বিপরীত অভিস্রাবণ। বিপরীত অভিস্রাবণ বিপরীত অভিস্রাবণ কাকে বলে? আমরা অভিস্রাবণ প্রক্রিয়া জানি যে কম ঘনত্ব থেকে তোমার বেশি ঘনত্বে তোমার অণুগুলো প্রবেশ করে। ঠিক আছে, বা দ্রাবক তোমার প্রবেশ করে। বিপরীত অভিস্রাবণটা ঠিক বিপরীতটা হয়। এক্ষেত্রে কী হচ্ছে, তোমার বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে তোমার ঘটবে এই প্রক্রিয়াটা। তাহলে যে প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দায় আমরা কৃত্রিমভাবে বিশেষ চাপ প্রয়োগ করে তোমার অধিক ঘনত্ব যুক্ত দ্রবণ থেকে দ্রাবকে কম ঘনত্বযুক্ত দ্রবণে প্রবেশ করানো হয়, তাকে বলা হচ্ছে বিপরীত অভিস্রাবণ। তাহলে বিপরীত অভিস্রাবণটা কি হলো, তোমার যে প্রক্রিয়ার মাধ্যমে অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে কৃত্রিমভাবে আমরা চাপ প্রয়োগ করে যখন আমরা অধিক ঘনত্ব যুক্ত দ্রবণ থেকে তোমার দ্রাবকে কম ঘনত্বযুক্ত দ্রবণে প্রবেশ করাবো, তখন তাকে বলা হচ্ছে বিপরীত অভিস্রাবণ। তাহলে বিপরীত অভিস্রাবণটা কি, যে প্রক্রিয়ায় আমরা কৃত্রিমভাবে চাপ প্রয়োগ করে তোমার বেশি ঘনত্ব দ্রবণের দ্রাবককে আমরা কম ঘনত্বের দ্রাবকের মধ্যে বা দ্রবণের মধ্যে প্রবেশ করাবো, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে তোমার বিপরীত অভিস্রাবণ। ধরো আমরা লবণাক্ত জল থেকে আমরা পানীয় জল তৈরি করব। আমরা জানি লবণাক্ত জলের ঘনত্ব বেশি, এর ফলে কী হচ্ছে লবণাক্ত জল থেকে আমরা জলটাকে আলাদা করব। সেজন্য বিপরীত অভিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে কী হচ্ছে, আমরা ওই লবণ জল থেকে আমরা জলটাকে বাইরে বার করে নিয়ে আসবো। তারপরে কোনো ফলের রসকে আমরা গাঢ় করব, সেক্ষেত্রে বিপরীত অভিস্রাবণটা করে থাকি। বিপরীত অভিস্রাবণে কী হচ্ছে, একটা কৃত্রিমভাবে আমরা চাপ প্রয়োগ করে সেখানে বেশি ঘনত্বের দ্রবণের দ্রাবককে কম ঘনত্বের তোমার দ্রবণের মধ্যে প্রবেশ করাবো, যাকে বলা হচ্ছে তোমার কি বিপরীত অভিস্রাবণ। এই প্রক্রিয়ার মাধ্যমে ফলের রসকে ঘন করার জন্য বা লবণাক্ত জল থেকে পানীয় জল তৈরিতে আমরা এই বিপরীত অভিস্রাবণ করে থাকি। এবার আমরা জানবো পর্দার প্রকৃতি, মেমব্রেন। বিভিন্ন এই অভিস্রাবণ প্রক্রিয়ায় যে তোমার অর্ধবেদ্য পর্দা থাকে, যেমন একটা পর্দা, তেমনি এই পর্দার প্রকৃতি টাইপস অফ মেমব্রেন। কত ধরনের
পর্দা দেখতে পাওয়া যায়। প্রথম হচ্ছে কি তোমার কি অভেদ্য পর্দা। অভেদ্য, এগুলো মনে রাখবে, এগুলো শর্ট কোশ্চেনে দেয়। অভেদ্য পর্দা। অভেদ্য পর্দা মানে কি, যে পর্দার, তাহলে অভেদ্য পর্দাটা, অভেদ্য বলতে যে পর্দার মধ্যে দিয়ে দ্রাব এবং দ্রাবক কোনোটাই যেতে পারে না, তাকে বলা হচ্ছে অভেদ্য পর্দা। দ্রাব এবং দ্রাবক কি, ধরো এক জলের মধ্যে আমি তোমার চিনি মেশালাম, ঠিক আছে, এখানে জলটা হচ্ছে তোমার কি দ্রাবক, আর চিনিটা হচ্ছে কি তোমার দ্রাব, ঠিক আছে, বা জলের মধ্যে আমি লবণ মেশালাম, তাহলে জলটা হচ্ছে এখানে তোমার কি দ্রাবক, জলটা দ্রাবক, আর চিনি বা লবণ এখানে হচ্ছে কি তোমার দ্রাবক, দ্রাব। তাহলে দ্রাব এবং দ্রাবকটা কি, ধরো জলের মধ্যে আমি চিনি মেশালাম, তাহলে এখানে জলটা হচ্ছে দ্রাবক, চিনিটা হচ্ছে কি তোমার দ্রাব। তাহলে যে পর্দার মধ্যে দিয়ে দ্রাব এবং দ্রাবক কোনোটাই যেতে পারে না, তাকে বলা হচ্ছে তোমার কি অভেদ্য পর্দা। যেমন হচ্ছে রাবারের পর্দা। ভেদ্য পর্দা কাকে বলে, ভেদ্য পর্দা। ভেদ্য মানে কি, যে পর্দার মধ্যে দিয়ে দ্রাব এবং দ্রাবকের অণু উভয়ই যেতে পারে বা চলাচল করতে পারে, তাকে বলা হচ্ছে তোমার কি ভেদ্য পর্দা। যেমন কি তোমার কোষ প্রাচীর, উদ্ভিদের কোষ প্রাচীর, উদ্ভিদের কোষ প্রাচীর। তারপর কি ফিল্টার পেপার, ফিল্টার কাগজ, এগুলো হচ্ছে তোমার কি ভেদ্য পর্দার উদাহরণ। মনে রাখবে অভেদ্য পর্দার উদাহরণগুলো ভালো করে মনে রাখবে। রাবারের পর্দা হচ্ছে তোমার অভেদ্য পর্দার উদাহরণ। ভেদ্য পর্দার উদাহরণ হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর, ফিল্টার কাগজ। নেক্সট হচ্ছে কি তোমার অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা হচ্ছে তোমার কি কাকে বলে, যে পর্দার মধ্যে দিয়ে দ্রাবকের অণু যেতে পারে কিন্তু দ্রাবের অণু যেতে পারে না, তাকে বলা হচ্ছে তোমার কি অর্ধভেদ্য পর্দা। তাহলে যে পর্দার মধ্যে দিয়ে কেবলমাত্র দ্রাবকের অণু যেতে পারে কিন্তু দ্রাবের অণু যেতে পারে না, তাকে বলেছে অর্ধভেদ্য পর্দা। উদাহরণ কি পার্চমেন্ট কাগজ, ডিমের খোসা, পেঁয়াজের শল্কপত্র, এগুলো হচ্ছে তোমার কি অর্ধভেদ্য। তারপর হচ্ছে মাছের পটকা বললাম, এগুলো হচ্ছে তোমার কি অর্ধভেদ্য পর্দার উদাহরণ। নেক্সট কি তোমার প্রভেদক ভেদ্য। প্রভেদক ভেদ্য পর্দা। প্রভেদক ভেদ্য পর্দা কাকে বলে, যে পর্দার মধ্যে দিয়ে নিয়ন্ত্রিতভাবে দ্রাব এবং দ্রাবকের অণু চলাচল করতে পারে। তাহলে যে পর্দার মধ্যে দিয়ে নিয়ন্ত্রিতভাবে দ্রাব এবং দ্রাবকের অণু চলাচল করতে পারে, তাকে বলা হচ্ছে প্রভেদক ভেদ্য পর্দা। উদাহরণ কি তোমার কোষ পর্দা। কোষ পর্দার মধ্যে দিয়ে দ্রাব এবং দ্রাবকের অণু উভয় চলাচল করতে পারে, কিন্তু সেটা নিয়ন্ত্রিত হবে, অবশ্যই কথাটা থাকবে নিয়ন্ত্রিত হবে। তাহলে প্রভেদক ভেদ্য পর্দা কাকে বলে, যে পর্দার মধ্যে দিয়ে দ্রাব এবং দ্রাবকের অণু উভয় চলাচল করতে পারে, নিয়ন্ত্রিতভাবে চলাচল করতে পারে সেটা, তখন তাকে বলা হয় প্রভেদক ভেদ্য পর্দা। তার মানে পর্দার প্রকৃতি জানলাম। এবার আমরা জানবো দ্রবণের প্রকৃতি, টাইপ অফ সলিউশন। নেক্সট আমরা জানবো দ্রবণের প্রকৃতি। টাইপ অফ সলিউশন। দ্রবণ সাধারণত তোমার তিন প্রকার হয়। একটা হচ্ছে সমসারক দ্রবণ, লঘু সারক, একটা হচ্ছে অতিসারক দ্রবণ। প্রথম আসবো তোমার সমসারক দ্রবণ কাকে বলে। সমসারক দন্ত স ম দন্ত সয়াকা র ক, সমসারক দ্রবণ। ইংরেজিতে বলে আইসোটনিক সলিউশন। আইসোটনিক সলিউশন। পরিবেশের দ্রবণের ঘনত্ব কোষীয় দ্রবণের সমান হলে তখন তাকে বলা হচ্ছে তোমার সমসারক দ্রবণ। এখানে মনে রাখবে কোষীয় আর পরিবেশ দুটো, যখন পরিবেশের এবং কোষের অভ্যন্তরীণ দ্রবণের ঘনত্ব সমান হবে
তখন তাকে বলা হচ্ছে সমসারক দ্রবণ বা আইসোটোনিক সলিউশন বলা হচ্ছে। পরিবেশের দ্রবণের ঘনত্ব কোষীয় দ্রবণের ঘনত্বে সমান হলে সেই দ্রবণকে আমরা বলবো সমসারক দ্রবণ বা আইসোটোনিক দ্রবণ বলা হচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে, তোমার আইসোটোনিক দ্রবণের ক্ষেত্রে তোমার অভিসরণ প্রক্রিয়া ঘটে না, ঠিক আছে, কারণ উভয় দ্রবণের ঘনত্ব সমান, ফলে কী হচ্ছে এক্ষেত্রে তোমার অভিসরণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। 2 নম্বর কি, তোমার লঘু সারক দ্রবণ। লঘু সারক দ্রবণ ইংরেজিতে বলে তোমার হাইপোটনিক সলিউশন। হাইপোটনিক লঘু মানে কি, এক্ষেত্রে পরিবেশের দ্রবণের ঘনত্ব কোষীয় ঘনত্ব অপেক্ষা তোমার কম হয়। মনে রাখবে লঘু সারক মানে কি, লঘু মানে কি পরিবেশের দ্রবণের ঘনত্ব কম আর কোষীয় দ্রবণের ঘনত্ব বেশি, ঠিক আছে। এক্ষেত্রে তোমার অন্তঃবিস্রাবন প্রক্রিয়া ঘটবে। তাহলে যখন পরিবেশের দ্রবণের ঘনত্ব কোষীয় দ্রবণের ঘনত্ব চেয়ে কম হবে তখন তাকে বলবো, সেইরূপ দ্রবণকে আমরা বলবো লঘু সারক দ্রবণ বা তোমার হাইপোটনিক দ্রবণ। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম পরিবেশের দ্রবণের ঘনত্ব কম, কোষের দ্রবণের ঘনত্ব তোমার বেশি, ফলে এক্ষেত্রে কী হয় আমরা দেখেছি আগে, এটা অন্তঃবিসরণ প্রক্রিয়া ঘটবে। এক্ষেত্রে অন্তঃবিসরণ প্রক্রিয়া ঘটে কী হচ্ছে, উদ্ভিদ কোষের মধ্যে প্রবেশ করে তোমার ডিপ্লাজমোলাইসিস ঘটবে। তাহলে লঘু সারক দ্রবণে যদি কোনো উদ্ভিদ কোষকে রাখা হয় তাহলে কি হবে, তোমার ডিপ্লাজমোলাইসিস ঘটবে। অন্তঃবিসরণ প্রক্রিয়ায় বাইরে থেকে তোমার জলীয় অংশ কোষের ভিতর প্রবেশ করবে এবং উদ্ভিদ কোষের ডিপ্লাজমোলাইসিস ঘটবে। নেক্সট কি, তোমার অতিসারক দ্রবণ। অতিসারক দ্রবণ, অতিসারক দ্রবণ বা হাইপারটনিক সলিউশন, ইংরেজিতে বলে হাইপারটনিক সলিউশন। পরিবেশের দ্রবণের ঘনত্ব যখন কোষীয় দ্রবণ ঘনত্ব অপেক্ষা বেশি হয়, এক্ষেত্রে কী হচ্ছে, তোমার পরিবেশের ঘনত্ব বেশি হচ্ছে, কোষীয় দ্রবণের ঘনত্ব কম হচ্ছে, তখন তাকে বলবো অতিসারক দ্রবণ। তাহলে পরিবেশের দ্রবণের ঘনত্ব যখন বেশি হবে কোষীয় দ্রবণের তুলনায়, সেইরূপ দ্রবণকে আমরা বলবো কি, তোমার অতিসারক দ্রবণ। ধরো কোনো উদ্ভিদ কোষকে আমরা যদি অতিসারক দ্রবণে রাখি সেক্ষেত্রে কী হবে, কোষের ভিতর থেকে জলীয় অংশ তোমার কোষের বাইরে বেরিয়ে আসবে, ফলে কী হচ্ছে, তোমার উদ্ভিদ কোষের ক্ষেত্রে তোমার কী হচ্ছে, তোমার প্লাজমোলাইসিস ঘটবে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাজমোলাইসিস, আর প্রাণী কোষের ক্ষেত্রে তোমার কোষ কুঞ্চন ঘটবে। কোষটা তোমার প্রাণী কোষের ক্ষেত্রে কী হচ্ছে, তোমার কোষটা কুঁকড়ে যাবে, ঠিক আছে, একে বলা হচ্ছে কোষ কুঞ্চন বলা হয়। প্রাণী কোষের ক্ষেত্রে কোষ কুঞ্চন দেখা যাবে আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে তোমার প্লাজমোলাইসিস দেখা যাবে। তা অতিসারক দ্রবণ কাকে বলে বললাম, পরিবেশের ঘনত্ব, পরিবেশের দ্রবণের ঘনত্ব বেশি হয়, আর এই ক্ষেত্রে তোমার কোষীয় দ্রবণের তুলনায় পরিবেশের দ্রবণের ঘনত্ব যখন বেশি হয় সেইরূপ দ্রবণকে আমরা বলবো তোমার অতিসারক দ্রবণ। তাহলে আমরা দ্রবণের যে 3 রকমের টাইপ, সমসারক, লঘুসারক আর অতিসারক, এই দ্রবণগুলো জানলাম। এবার আমরা কিছু শর্ট কোশ্চেন জানবো। রসস্ফীতি কি? রসস্ফীত কি? রসস্ফীতি হচ্ছে যখন কোনো কোষকে লঘুসারক দ্রবণে প্রবেশ করাবো। লঘুসারক মানে হচ্ছে বাইরের দ্রবণে তোমার ঘনত্বটা কম কোষের তুলনায়, ঠিক আছে। কোনো সজীব প্যারেনকাইমা কোষকে যখন লঘুসারক দ্রবণে রাখবো এর ফলে কী হচ্ছে, তোমার অন্তঃবিস্রাবন প্রক্রিয়ায় কোষের ভিতর তোমার জল প্রবেশ করবে, ফলে কোষটা কী হচ্ছে, স্ফীত হয়। এই অবস্থাকে বলবো তোমার রসস্ফীতি। আর এই রসস্ফীতির ফলে তোমার কোষ প্রাচীরে যে চাপ প্রযুক্ত হয়, রসস্ফীতিজনিত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে যে চাপ প্রযুক্ত হয় তাকে বলা হয় রসস্ফীতি চাপ, তাকে বলবো রসস্ফীত চাপ বলা হচ্ছে। তার রসস্ফীত চাপ কি, যদি এক কথা যদি পরীক্ষায় আসে যে রসস্ফীত চাপ কি, কোনো সজীব উদ্ভিদ কোষের প্যারেনকাইমা কোষকে যদি লঘুসারক দ্রবণে রাখা হয় সেক্ষেত্রে অন্তঃবিস্রাবন প্রক্রিয়ায় কোষের ভিতরে কী হচ্ছে, তোমার জল প্রবেশ করবে, ফলে কোষটি তোমার প্রসারিত এবং স্ফীত হবে। আর স্ফীত হওয়ার ফলে তোমার জল কোষ প্রাচীরের মধ্যে যে চাপ প্রযুক্ত করবে
বা রসস্ফীতি হওয়ার ফলে কোষটির কোষ প্রাচীরে যে চাপ প্রযুক্ত হয় তাকে বলবো তোমার রসস্ফীত চাপ বলা হচ্ছে। এই রসস্ফীত চাপ যখন উদ্ভিদ কোষের যখন কোষ প্রাচীরে তোমার জল চাপ প্রয়োগ করে, তেমনি কোষ প্রাচীরও তোমার একটা বিপরীতমুখী তোমার একটা চাপ প্রয়োগ করে, যাকে বলা হচ্ছে তোমার কি প্রাচীর চাপ। প্রাচীর পরফলা আকার চয় দীর্ঘির র, প্রাচীর চাপ। আমরা নিউটনের তৃতীয় সূত্র জেনেছি যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। রসস্ফীতি চাপজনিত যখন উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে তোমার জল চাপ প্রয়োগ করে তখন তাকে আমরা বলবো রসস্ফীত চাপ। ঠিক যখন রসস্ফীত চাপ উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে হয় তখন কোষ প্রাচীরও একটা বিপরীতমুখী তোমার চাপ প্রয়োগ করে, যাকে বলবো তোমার কি প্রাচীর চাপ বা ওয়াল প্রেসার বলা হচ্ছে। আর কোনো কোষের তোমার অভিস্রাবণ চাপ ও রসস্ফীত চাপের পার্থক্যে জল কি হচ্ছে তোমার কোষের ভিতরে প্রবেশ করে, যাকে বলা হচ্ছে তোমার কি চোষণ চাপ। চোষণ চাপ, তার চোষণ চাপটা কি অভিস্রাবণ চাপ এবং রসস্ফীত চাপের পার্থক্যে জল কোষের ভিতরে প্রবেশ করে, যাকে বলা হচ্ছে তোমার কি চোষণ চাপ বলা হচ্ছে। তাকে বলা হচ্ছে তোমার কি তোমার চোষণ চাপ বলা হচ্ছে। এবার অভিস্রাবণ চাপটা কি? অভিস্রাবণ চাপ বা অসমোসিস প্রেসার কি বা কাকে বলে? অসমোসিস প্রেসার বা অভিস্রাবণ চাপ কি 1 নম্বর জন্য ভালো করে রাখবে। যে সর্বোচ্চ রসস্ফীত চাপ কোষের অন্তঃঅভিস্রাবণ প্রক্রিয়াকে বন্ধ করে, যে সর্বোচ্চ রসস্ফীতি চাপ কোষের অন্তঃঅভিস্রাবণ প্রক্রিয়াকে বন্ধ করে তাকে বলা হচ্ছে তোমার কি অভিস্রাবণ চাপ বলা হচ্ছে। যদি আমরা অভিস্রাবণ চাপকে একটু ডিটেলস বলি তাহলে দেখা যাবে কি আমরা যদি কোনো উদ্ভিদ কোষকে লঘুসারক দ্রবণে যদি রাখি তাহলে কি বলেছি অন্তঃঅভিস্রাবণ প্রক্রিয়ায় কোষের ভিতরে কি হচ্ছে জল প্রবেশ করবে, ফলে কোষের রসস্ফীত তোমার চাপ বাড়বে কিন্তু চোষণ চাপটা কমে যাবে, অর্থাৎ জল শোষার ক্ষমতাটা ধীরে ধীরে কমতে থাকবে। কিছুক্ষণ পর চোষণ চাপটা তোমার শূন্য হয়ে যাবে। এই অবস্থায় কি হচ্ছে যখন চোষণ চাপ শূন্য হয়ে যাবে তখন রসস্ফীত চাপ সর্বোচ্চ হবে আর তোমার অন্তঃঅভিস্রাবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় কি হচ্ছে তোমার কোষের চাপকে তোমার কি বলা হচ্ছে ওই কোষের তোমার অভিস্রাবণ চাপ বলা হচ্ছে। অর্থাৎ যদি কোনো কোষকে আমরা উদ্ভিদ কোষকে আমরা যদি লঘুসারক দ্রবণে রাখি তাহলে অন্তঃঅভিস্রাবণ প্রক্রিয়ায় জল কোষের ভিতরে প্রবেশ করবে, ঠিক আছে, এবং কোষটা রসস্ফীত ঘটবে। আর একটা সময় পর কি হচ্ছে তোমার এই তোমার রসস্ফীত চাপটা তোমার বাড়বে কিন্তু চোষণ চাপটা তোমার কমে যাবে, অর্থাৎ জল শোষণ করার ক্ষমতা কমে যাবে। এর ফলে একটা সময় তোমার চোষণ চাপটা পুরো শূন্য হয়ে যাবে এবং রসস্ফীত চাপ সর্বোচ্চ হবে। তখন কি হবে এই অন্তঃঅভিস্রাবণ প্রক্রিয়াটা তোমার পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর এই অবস্থায় কোষীয় চাপকে বলা হচ্ছে ওই কোষের অভিস্রাবণ চাপও বলা হয়। আর যদি ছোটো করে বলি তাহলে কি হবে যে সর্বোচ্চ রসস্ফীত চাপ কোষের অন্তঃঅভিস্রাবণ প্রক্রিয়াকে বন্ধ করে দেয় তাকে বলা হচ্ছে তোমার কি অভিস্রাবণ চাপ বা ইংরেজিতে বলে অসমোটিক প্রেসার, ছোটো করে বলা হয় ওপি, অসমোটিক প্রেসার বলা হচ্ছে। তাহলে আমরা অনেকগুলো শর্ট কোশ্চেন সম্পর্কে জানলাম, এগুলো তোমরা একটু মনে রাখবে, এগুলো তোমার পরীক্ষায় 1 নম্বর দিয়ে থাকে। তাহলে আজকে আমরা অসমোসিস বা অভিস্রাবণ জানলাম, তারপরে কি তোমার ইমবাইবিশন জানলাম, তারপর জলবিভব সম্পর্কে আমরা জানলাম।